নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আলোচনা করব মিউচুয়াল ফান্ডের SWP সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান নিয়ে আলোচনা। এই সম্পর্কে আমার আগেও ক্যালকুলেশন সহযোগে ভিডিও রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে SWP স্কিমের কিছু পরিবর্তন রয়েছে মনোভাবের দিক দিয়ে এবং টাকা তোলার দিক থেকে। এই ব্যাপারগুলো আজকে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে এবং বাজারে যে নিয়মগুলো চেঞ্জ হয়েছে সেই ব্যাপারে আপনাদের কাছে আজকে ডিটেলস আলোচনা করব। আপনারা শুনতে থাকুন। SWP সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, যেটা কিনা আমাদের লিকুইডিটি যোগায় এবং যখন ইচ্ছে তখন মিউচুয়াল ফান্ডে টাকা রেখে আমরা আমাদের প্রয়োজনে টাকাটি তুলতে পারি, সেই স্কিম নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। শুনতে থাকুন। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। প্রথমে বলি, মিউচুয়াল ফান্ডের কোনো স্কিমে বিনিয়োগ করার পর সেই স্কিমটি থেকে তিনি যদি SWP স্কিমে টাকা তোলেন বা মাঝে মাঝে টাকা তোলেন, তাহলে তার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কত হবে, এবং এক্ষেত্রে তার কোনো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হবেই না, তাহলে তিনি কিভাবে এগোবেন। আর পরের পর্ব বলবো যে কত পার্সেন্টেজে তিনি SWP স্কিমে টাকা তুলবেন বা কত টাকা তিনি তুলবেন প্রথম বছর বা তার পরের বছরগুলোতে। খুব প্রাঞ্জল ভাষায় আমি সেটা বলার চেষ্টা করব, কারণ এক্ষেত্রে আমার পুরো অভিজ্ঞতা রয়েছে। আমি নিজেও SWP স্কিমে টাকা তুলি বা অনেক সময় যখন বেড়াতে যাই, ঘুরতে যাই, তখন কিছু টাকা আমি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম থেকে তুলে নিই। এক্ষেত্রে কী কৌশল হবে, কী স্ট্র্যাটেজি হবে বিনিয়োগকারীদের, যাতে দেখা যাবে যে টাকা তুললো তেমন ট্যাক্স দিতে হবে না এবং এক্ষেত্রে মূল টাকা অনেকটাই বৃদ্ধি পাবে লং টার্মে। মিউচুয়াল ফান্ডের কোনো স্কিমে বিনিয়োগ করে বিনিয়োগকারী যদি বিনিয়োগের 1 বছরের মধ্যে টাকা তোলেন, সেটা হয়তো মাঝে মধ্যে টাকা তুললেন কিংবা SWP স্কিমে প্রতি মাসে টাকা তুললেন, সেক্ষেত্রে লাভের ওপরে কিন্তু যতটা লাভ হলো তার উপরে 20% শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়। তবে এক্ষেত্রে কিন্তু সরাসরি তখনই টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জমা দিতে হয় না বা মিউচুয়াল ফান্ড কর্তৃপক্ষকেও এক্ষেত্রে জানানোর কোনো ব্যাপার নেই। এই ক্ষেত্রে তিনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন, সেই ইনকাম ট্যাক্স ফাইল জমা দেওয়ার সময় তাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসাবে দেখাতে হবে। কিন্তু তিনি যদি ইনভেস্টমেন্ট করার 1 বছর বাদে টাকা তোলেন, তাহলে লাভের ওপরে তাকে প্রথম 1,25,000 টাকা ছাড় দেওয়া হবে লাভের, তারপর যতটুকু তার লাভ থাকবে বাকি তার উপরে 12.5% হারে ট্যাক্স দিতে হয়। ফর এক্সাম্পল, আমি লং টার্মের ক্ষেত্রে আগে বলে নিচ্ছি, যদি কেউ হয়তো কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, তাহলে দেখা গেল 3 বছর বাদে এই 1 লক্ষ টাকাটি বেড়ে হয়তো 3 লক্ষ টাকা হলো। আমি একটা গাণিতিক হিসেবে সুবিধার জন্য বলছি, 3 লক্ষ টাকা তার বেড়ে হয়ে গেল, তাহলে তিনি লাভ করলেন 2 লক্ষ টাকা। তাহলে এই 2 লক্ষ টাকা যে লাভ করলেন, তার প্রথম 1,25,000 টাকা সম্পূর্ণ করমুক্ত, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তারপরে যে টাকাটা থাকলো 75,000 টাকা, এই 75,000 টাকার ওপরে তাকে 12.5% ট্যাক্স দিতে হবে এবং সেটা ক্যাপিটাল গেইন ট্যাক্স। আর যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা আছে 20%, সেটা কিন্তু লাভের ওপরে। কিন্তু যদি দেখা যায় যে অন্য কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম যেটা তিনি ভেঙেছেন, সেখানে লোকসান হয়েছে, হয়তো 1 লক্ষ টাকা দিয়ে তিনি কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমটি কিনলেন, সেক্ষেত্রে তিনি 6 মাস বাদে বিক্রি করলেন, দাম হয়ে গেল 90,000 টাকা, তাহলে 10,000 টাকা লোকসান। এই 10,000 টাকা তিনি যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সে লাভ করছেন, সেখান থেকে কিন্তু বাদ যাবে। এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের সাথে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটাও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে বাদ দেওয়া যায়, তবে ওই নির্দিষ্ট বছরেই কিন্তু সেটা করতে হবে। যে এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বাঁচাবেন কী করে? আপনাকে হয়তো কোনো ট্যাক্সই দিতে হবে না। এই ক্ষেত্রে আপনি
দুটো ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে টাকা তোলার সময়টাকে ভাগ করে দিন। হয়তো মার্চ মাসে কিছু টাকা তুললেন, সেক্ষেত্রে আপনি লাভ করলেন, এবং দেখা যাচ্ছে হয়তো 1,25,000 টাকার নিচের লাভ, তাহলে তো কোনো ট্যাক্স দিতেই হবে না। এবং পরের বছর এপ্রিল মাসে তখন আবার কিছু টাকা ভাঙলেন, তাহলে তখন আবার কিছু ট্যাক্স হলো। এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দুটো ক্ষেত্রেই হতে পারে। আরেকটি জায়গা হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলির মধ্যে বিভিন্ন নামে আপনি অ্যাকাউন্ট খুলুন। এই ক্ষেত্রে প্রথম নাম যার আছে তার নাম, দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড থাকবে বা থার্ড থাকবে। এই 3-4 জনে মিলে ফ্যামিলির মধ্যে ভাগ ভাগ করে প্রথম নামটি চেঞ্জ করে করে করুন, তাহলে কিন্তু এই ট্যাক্সটি কিন্তু ভাগ হয়ে যাবে। এইভাবেও কিন্তু আপনি এই ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা বাঁচাতে পারেন। এবার বলি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন করতে হয়। ফর এক্সাম্পল, কোনো বিনিয়োগকারী 1,000 টাকা তুললেন, তিনি হয়তো সেল করলেন বা রিডেমশন করলেন বা এসডব্লিউপি স্কিমে 1,000 টাকা তুললেন। ফর এক্সাম্পল, গাণিতিক হিসাবের জন্য আমি বলছি যে এখন ওই মিউচুয়াল ফান্ডের স্কিমটির দাম হচ্ছে 200 টাকা, তাহলে তিনি 100/200 5 ইউনিট পেলেন, 5 ইউনিটস তিনি পেলেন। তিনি যখন ওই স্কিমটি পারচেস করেছিলেন তখন মনে করুন তার নেট অ্যাসেট ভ্যালু ছিল 150 টাকা, এখন হচ্ছে 200 টাকা। তাহলে ওই 5 ইউনিটের দাম কত হবে নোশনালি তখনকার সময় পারচেস ভ্যালুতে? 150 × 5 মানে 750 টাকা। এখন তিনি তুললেন 1,000 টাকা, তাহলে ক্যাপিটাল গেইন কত হলো? 1,000 বিয়োগ 750, তাহলে ক্যাপিটাল গেইন হলো 250। এই 250 টাকার ট্যাক্স কত হবে? ক্যাপিটাল গেইন ট্যাক্স যদি সেক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়, তিনি প্রথম বছরই টাকা তুললেন, প্রথম বছরের মধ্যেই, তাহলে 250-এর 20%, মানে 250 × 20% হচ্ছে 50 টাকা। এই 50 টাকা ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে। এবার তিনি যদি 1 বছর বাদে ওই 1,000 টাকা তুলতেন বা হয়তো 1,00,000 টাকা তুলতেন, এমন লাভ হতো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার কোনো ট্যাক্সে দিতে হতো না, কারণ 1 বছর বাদে টাকা তুললে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় এবং এক্ষেত্রে তার 1,25,000 টাকার লাভের ওপর প্রথম ছাড়। তার তো হচ্ছে 1,000, তুই তো 1,000 টাকা তুলেছেন বা 1,00,000 টাকা তুলেছেন, অতএব সেই ক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্স দিতে হতো না। এই সংক্রান্ত আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও একদম প্রাঞ্জল ভাষায় যেমন বলেছি, ঠিক তেমনি আমি লিখিতভাবে ক্যালকুলেশন করে আমার বিনিয়োগকারীদের সবাইকে দেখিয়েছি আমার এই চ্যানেলের একটি ভিডিওতে, যেটি কিনা গত 8-9 মাস আগে আমি প্রকাশ করেছিলাম। আশা করি আমি যেভাবে আজকে এই ট্যাক্সের ব্যাপারটা সবার কাছে ব্যক্ত করছি, সবাই নিশ্চয়ই বুঝেছেন যে কীভাবে এসডব্লিউপি স্কিমে টাকা তুললে বিভিন্ন সময়ে শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ক্যালকুলেশন হয়। এবার বলি যে এসডব্লিউপি স্কিমে বিনিয়োগকারীরা কত টাকা তুলবেন। এই ক্ষেত্রে আমার মতে, যেহেতু এখন ব্যাংকে যে রিটার্ন পাওয়া যাচ্ছে, মানে ট্যাক্স ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 7% থেকে, যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে 7.5%। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ম্যাক্সিমাম 8% করে আপনারা টাকা তুলুন, 8%। দেখা যাবে যে মূল টাকাটা অনেকটাই বৃদ্ধি পাবে। অনেকেই বলছেন কী করে বৃদ্ধি পাবে, গত 2 বছর ধরে তো বাজার খারাপ, অতএব এই ক্ষেত্রে নেগেটিভ রিটার্ন হচ্ছে, তাহলে কি আমার ক্যাপিটাল ভেঙে আপনারা এসডব্লিউপি স্কিমে টাকা দেবেন? কোম্পানি কি সেভাবে দেবে? মোটেই নয়। আপনি যদি বাজারের সমীক্ষা দেখেন এবং ক্যালকুলেশন দেখেন, আপনি এমফি, ডেলি ন্যাব এখানে চলে যান, তাহলে আপনারা দেখতে পাবেন যে অ্যাগ্রেসিভ যে হাইব্রিড ফান্ডগুলো রয়েছে এবং যে ফান্ডগুলো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, সেগুলো কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। অন্তত 12% থেকে শুরু করে আপনার মিলিয়ে নিন 25%-এর ওপর তারা কিন্তু রিটার্ন দিয়েছে। অতএব আপনাকে টাইম টু টাইম কিন্তু চেঞ্জ করতে হবে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো, যেগুলো বারবারই আমি বলি যে আপনারা রিভিউ করুন। মিউচুয়াল ফান্ডের স্কিম যেখানে টাকা রেখেছেন, দীর্ঘদিন রেখে দিলেই চলবে না, রিভিউ করবেন এবং টাইম টু টাইম রিডেমশন করবেন। এবং এক্ষেত্রে যারা বাজার সম্বন্ধে অভিজ্ঞ, মিউচুয়াল ফান্ডের বাজার সম্বন্ধে, তাদের সাথে পরামর্শ করুন। দরকারে আপনারা একজন সারথি রাখতে পারেন। আমি ডিস্ট্রিবিউটর হিসাবে কেন বলবো, কিন্তু আপনারা একজন যারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে রোজই যারা দেখেন বাজার সম্বন্ধে, তারা বলতে পারবেন। অতএব এই ক্ষেত্রে এইরকম স্কিম আপনাকে পছন্দ করতে হবে যেখানে দেখা যাচ্ছে ভালো রিটার্ন দিচ্ছে
আপনি তো 7 থেকে 8% তুলছেন, অতএব এই ক্ষেত্রে যেহেতু ওই স্কিমগুলো অনেকটা বেশি দিচ্ছে সেভাবে দেখে নেবেন এবং টাইম টু টাইম আপনারা এমফি ডেলি ন্যাব এটা দেখে তবে পারচেস করবেন। যদিও গত 2-1 বছর দেখে বোঝা যায় না যে কোন স্কিমটি ভালো পারফর্ম করছে, সেক্ষেত্রে কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দেবে। এবং যেহেতু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বা হাইব্রিড ফান্ডগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাসেট ক্লাসে তারা বিনিয়োগ করেন যেখানে একটু বেশি রিটার্ন পাওয়া যায়। এটা তো হয় না যে সব অ্যাসেট ক্লাসগুলোই মরে গেছে, যে সেখানে আর কোনো রিটার্ন নেই। দেখছেন মাঝে মাঝে সোনার উপর লাফিয়ে উঠছে দাম, কমোডিটি, ডেট মার্কেটে সেখানে বন্ডের দাম বাড়ছে, ইকুইটি মার্কেট তো অবশ্যই আছে। তো এরকম বিভিন্ন মার্কেটগুলো রয়ে গেছে, সেইগুলোর দিকে আপনারা একটু ওয়াকিবল হতে হবে। অর্থাৎ ইসরায়েল প্রফিট স্কিমে টাকা তুললে 8% টাকা তুললে একদম আমার ক্যাপিটাল ভেঙে যাবে, এটা কিন্তু মোটেই নয়। এইভাবে এগিয়ে চলুন। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর এই সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে চ্যাট করুন। যাই হোক, আজকে আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন যারা দেখছেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।